হ্যালো স্টুডেন্টস, আই লিভের অনলাইন প্ল্যাটফর্মে আবারও তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর ইকোনমিক্সের একটা টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে বাই মান্থলি মনিটারি পলিসি ফর অক্টোবর। তো আজকের আমরা সেই বাই মান্থলি মনিটারি পলিসি এবং মনিটারি পলিসি কমিটি রিলেটেড কিছু আলোচনা তোমাদের সাথে করে নেব। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরবিআই পেজ, আরবিআই বাই মান্থলি মনিটারি পলিসি অ্যানাউন্সমেন্ট ফর অক্টোবর। দেন আমরা চলে যাচ্ছি এই যে এই আরবিআই মনিটারি পলিসি কমিটি, এই আরবিআই মনিটারি পলিসি কমিটিটা কিভাবে কাজ করছে বা কিভাবে ফরমেশন করা হয়েছে আরবিআই মনিটারি পলিসিটা। ওকে, তো আরবিআই মনিটারি পলিসিতে আমরা দেখতে পাচ্ছি আরবিআই মনিটারি পলিসি কমিটি, সেটা মেনশন করা রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এর আন্ডারে। তাই ফার্স্ট পয়েন্টে দেখো বলা রয়েছে the Reserve Bank of India is vested with the responsibility of conduct monetary policy. This responsibility is explicitly mandated under the Reserve Bank of India Act 1934. ওকে, এই যে মনিটারি পলিসিটা করা হবে বা মনিটারি পলিসি কমিটিটা কনস্টিটিউট করা হবে, সেটা কিন্তু মেনশন করা রয়েছে কোথায়? আমাদের আরবিআই অ্যাক্ট অফ 1934। ক্লিয়ার? আচ্ছা, কোন কমিটির রেকমেন্ডেশনে করা রয়েছে? বারবার বলি যেটা, উর্জিত প্যাটেল কমিটি, উর্জিত প্যাটেল কমিটি, উর্জিত প্যাটেল কমিটি। এই উর্জিত প্যাটেল কমিটির রেকমেন্ডেশনে ফরমেশনটা করা হয়েছে মনিটারি পলিসি, বাই মান্থলি মনিটারি পলিসি। আচ্ছা, এরপরে সেকেন্ড পয়েন্টে আমরা দেখবো কি সেকশন 45ZB, সেকশন 45ZB অফ দি অ্যামেন্ডমেন্ট অফ আরবিআই অ্যাক্ট 1934। তাহলে আরবিআই অ্যাক্ট 1934 কে অ্যামেন্ড করে সেকশন 45ZB তে বলা হয়েছে মনিটারি পলিসির মেম্বারশিপ নিয়ে। মনিটারি পলিসির মেম্বারশিপ কজন থাকবেন বা কজন মেম্বার হবেন? 6 মেম্বার মনিটারি পলিসি কমিটি টু বি কনস্টিটিউট বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট। তাহলে মনিটারি পলিসি কমিটির মেম্বারসদের মধ্যে বা মেম্বারসরা কজন থাকবেন? সেটা হচ্ছে 6 জন মেম্বার থাকবেন, এবং এই 6 জন মেম্বার যে থাকবে সেটা আরবিআই অ্যাক্ট অ্যামেন্ড করে সেকশন 45ZB এর আন্ডারে বলা রয়েছে। এরপরে আমরা আসছি নেক্সট পয়েন্ট, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ মনিটারি পলিসি। দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ মনিটারি পলিসিটা কি? মনিটারি পলিসির প্রাইমারি অবজেক্টিভ যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি স্টেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। স্টেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ যাতে আমাদের ইকোনমিতে রিফ্লেক্ট করে, সেটা আমাদের মনিটারি পলিসির প্রাইমারি অবজেক্টিভ। দেন আরো কিছু অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভের মধ্যে কিছু থিওরিজ কাজ করে, যেমন ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক অথবা থিওরি। এটার মাধ্যমে আমরা দেখতে পাই আরবিআই কি করছে, আরবিআই স্ট্যাটিউটরি বেসিসে ইনফ্লেশনকে ফ্লেক্সিবল রাখছে, অ্যাজ পার ইকোনমিক রিকোয়ারমেন্ট। ইনফ্লেশন বাড়তেও পারে অথবা কমাতেও পারে। তো ইনফ্লেশন যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় আমাদের ইকোনমিতে, সেটা আমাদের ইকোনমির পক্ষে খারাপ, একদমই ভালো নয়। ইনফ্লেশন অলওয়েজ আমাদের ইকোনমিতে যাতে 2 to 4% এর মধ্যে থাকে, সেটা দেখার কথা বলা হয়েছে আরবিআই মনিটারি পলিসি থেকে। ওকে, তো এই যে ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক, এখানে কিছু ইকোনমিক্সের স্ট্যান্সেস কাজ করে, বা ইনফ্লেশন টার্গেটিং থিওরিতে ইকোনমিক্সের কিছু স্ট্যান্সেস কাজ করে। সেই স্ট্যান্সেস এর নাম হচ্ছে হকিংস স্ট্যান্সেস। বারবার মাথায় রাখবে, ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক বা ইনফ্লেশন থিওরিতে যে স্ট্যান্সেস গুলো কাজ করে, সেটার মধ্যে একটা কি হকিংস স্ট্যান্সেস। হকিং স্ট্যান্সেস অলওয়েজ কি চায়? টু লোয়ারিং দ্য ইনফ্লেশন রেট। দেন আমরা আসছি নেক্সট পয়েন্টে, দ্য আরবিআই মনিটারি পলিসি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট। এই যে মনিটারি পলিসির মিটিংটা হবে বা মনিটারি পলিসিটা হবে, সেটা অ্যাসিস্ট কে করছে? দ্য আরবিআই মনিটারি পলিসি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট দ্য ফর্মুলেশন অফ দ্য মনিটারি পলিসি। তাহলে মনিটারি পলিসি অ্যাসিস্ট কে করছে? আরবিআই মনিটারি পলিসি ডিপার্টমেন্ট। দেন আমরা আসছি নেক্সট পয়েন্টে, বিফোর দ্য কনস্টিটিউশন অফ এমপিসি।
মানিটারি পলিসি গঠন হওয়ার আগে কিভাবে এই মানিটারি রিলেটেড বা মানিটারি পলিসি টুলগুলো ইমপ্লিমেন্টেড হতো বা কাজ করতো, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিফোর দ্য কনস্টিটিউশন অফ দি এমপিসি মনিটারি পলিসি কমিটি, a technical advisory committee TAC, a technical advisory committee on monetary policy with experts from the monetary economics, central banking, financial markets and public finance advised. তাহলে ট্যাগ কি করতো, মনিটারি পলিসি কমিটি গঠন হওয়ার আগে ট্যাগ এই সম্পূর্ণ দায়িত্বগুলো পালন করতো। ক্লিয়ার? ট্যাগের ফুল ফর্ম মাথায় রাখবে, ট্যাগের ফুল ফর্ম কি? টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি। ট্যাগের ফুল ফর্ম কি হচ্ছে? টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি। নেক্সট স্লাইডে দেখো, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে যে মনিটারি পলিসিটা আরবিআই পাবলিশ করেছেন সেখানে কি কি রেট রাখা হয়েছে। ফার্স্টেই আমরা দেখে নিই রেপো রেট। যারা ক্লাস করেছো রেপো রেট সম্বন্ধে জানো যে রেপো রেটটা কি। রেপো রেট আমাদের ইকোনমিতে লিকুইডিটিকে ইনজেক্ট করে। ওকে, রেপো রেট কত রয়েছে অ্যাট প্রেজেন্ট? 6.5% বা 6.50%। ওকে, তো রেপো রেট যে 6.50% রেখেছে এটার পিছনে কারণটা কি? এটা কিন্তু পরপর 10 টাইমস সেম রয়েছে, পরপর 10 টাইমস এই রেপো রেটটা সেম রয়েছে। এটার পিছনে কারণটা হচ্ছে ফেডারেল ট্যাপারিং। ফেডারেল ট্যাপারিং এই থিওরিজের উপর বেস করে আমরা দেখতে পাই যে ইন্টারেস্ট রেট এটাকে স্লো ডাউন করা হয়েছে যাতে ইকোনমিতে লিকুইডিটিকে ইনক্রিজ করানো যায়। তাহলে আমাদের ইকোনমিতে ফেডারেল ট্যাপারিং এর মাধ্যমে ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে ইকোনমিতে লিকুইডিটিকে কি করা হয়েছে? লিকুইডিটিকে ইনক্রিজ করানো হয়েছে। তাই জন্য পরপর 10 টাইমস রেপো রেটটা 6.50%ই রেখে দেওয়া হয়েছে। ক্লিয়ার? দেন আমরা আসছি কোথায়? এসডিএফ রেট কত করা হয়েছে? এসডিএফ রেট করা হয়েছে 6.25%। এসডিএফ রেট করা হয়েছে 6.25%। দেন আমরা আসছি মোস্ট ইম্পর্টেন্ট জিডিপি প্রজেকশন। জিডিপি রেট কত করা হয়েছে? জিডিপি প্রজেকশন কত হয়েছে? জিডিপি প্রজেকশন হয়েছে 7.2%। 7.2%। জিডিপি মানে আমরা কি জানি? আমাদের দেশের ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে যে গুডস এবং সার্ভিসেস গুলো তৈরি হচ্ছে তাদের সাম টোটাল অফ মানি ভ্যালুকে আমরা জিডিপি বলি। ক্লিয়ার? জিডিপি কিন্তু কোন অ্যাপ্রোচে ক্যালকুলেট করা হয় বা কি ধরনের? কোয়ান্টিটেটিভ অ্যান্ড ইকো গ্রোথ। কোয়ান্টিটেটিভ অ্যান্ড ইকো গ্রোথকে জিডিপি কি করে? জিডিপি রিফ্লেক্ট করে। এরপরে আমরা আসছি ইনফ্লেশন প্রজেকশন, যেটা নিয়ে এত আলোচনা হলো। ইনফ্লেশন প্রজেকশন মনিটারি পলিসি তো কত বলছে? 4.5%। ইনফ্লেশন প্রজেকশন মনিটারি পলিসিতে বলেছে কত? 4.5%। তাহলে রেটগুলো আরেকবার ডিভাইড করে নিচ্ছি। রেপো রেট অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে কত রয়েছে? 6.5% এবং পরপর 10 টাইমস রেপো রেটটা সেম রেখেছে। এবং রেপো রেটটা সেম রাখার পিছনে যে থিওরিসটা কাজ করেছে সেই থিওরিসটা কি? ফেডারেল ট্যাপারিং। ফেডারেল ট্যাপারিং এর মাধ্যমে আমরা কি দেখতে পাই? এটা একটা মনিটারি পলিসি টুল, যে টুলটার সাহায্যে আমরা ইন্টারেস্ট রেটকে কমাতে পারি, স্লো ডাউন করতে পারি এবং লিকুইডিটিকে ইকোনমিতে বাড়াতে পারি। ওকে, দেন আমরা আসছি এসডিএফ রেটটা কত রয়েছে? 6.25%। এসডিএফ রেটটা কত রয়েছে? 6.25%। দেন আমরা আসছি জিডিপি প্রজেকশন। জিডিপি প্রজেকশন আমরা এখানে কত দেখছি? জিডিপি প্রজেকশন দেখছি 7.2%। 7.2%। ওকে, দেন আমরা আসছি ইনফ্লেশন প্রজেকশন। ইনফ্লেশন প্রজেকশন কত বলেছে? 4.5%। ইনফ্লেশন প্রজেকশন বলেছে 4.5%। নেক্সট স্লাইডে এলাম। নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, আমরা পড়েছি যে ইনফ্লেশন মেজার করা হয় কোন পদ্ধতিতে? সিপিআই। দেখো এখানে লেখা রয়েছে সিপিআই। দেখো এখানে লেখা রয়েছে সিপিআই। সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে সিপিআই কত বলছে? রেটটা 25-26 এর জন্য রেটটা থাকবে 4.3%, কমানো হবে।
তাহলে 4.3% টার্গেট নেওয়া হয়েছে কত, 4.3%-এ নিয়ে যাওয়া হবে ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26-এ। এবং জিডিপি প্রজেকশন ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26-এ কত পার্সেন্টেজে নিয়ে যাওয়া হবে, 7.3%, 7.3%। তাহলে জিডিপি প্রজেকশন কত, 7.3% ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26, এটা টার্গেট নেওয়া হয়েছে। ওকে, এর ফলে পলিসি স্ট্যান্সেস চেঞ্জ টু কি রয়েছে, পলিসি স্ট্যান্সেস নিউট্রাল রয়েছে। এবং এমএসএফ আর ব্যাংক রেট, এমএসএফ অ্যান্ড ব্যাংক রেট, এমএসএফ অ্যান্ড ব্যাংক রেট, এমএসএফ আর ব্যাংক রেটটা কি, আর অ্যালাইন্ড, মানে সেম পার্সেন্টেজ রয়েছে, কত, 6.75%, 6.75%। ওকে, দেন কিছু কি পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করে নিই। কি পয়েন্টস কি আছে, স্টেট অফ আইএনআর, ইন্ডিয়ান রুপি কন্টিনিউজ টু বি দ্য লিস্ট volatile among other currencies, অন্য অন্য মুদ্রার থেকে বলা হচ্ছে ইন্ডিয়ান রুপি একটু কম অস্থিতিস্থাপক, ঠিক আছে, কম চেঞ্জেস হচ্ছে। কিন্তু আমরা দেখি ইন্ডিয়ান রুপিকে ডেলিবারেটলি কি করা হয়, ডিভ্যালু করে রাখা হয়, কেন ডিভ্যালু করে রাখা হচ্ছে ইন্ডিয়ান রুপিকে, যাতে এক্সপোর্ট প্রমোশন হয়, ক্লিয়ার। নেক্সট পয়েন্ট কি বলছে, ব্যাংকস অ্যান্ড এনবিএফসিস অন দেয়ার পার্ট need to carefully assess their exposures। তাহলে এনবিএফসিস এবং ব্যাংকস, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ অ্যান্ড ব্যাংকস, এরা যে এক্সপোজার গুলো নিচ্ছে এগুলো যাতে সঠিকভাবে সুপারভাইজ করা হয় বা কেয়ারফুল থাকা হয় তাদের এক্সপোজার গুলোর প্রতি। দেন আমরা আসছি এফপিআই মিনস ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ওকে। এখানে দেখা গেছে এফপিআই flows seen a turnaround from net outflows to net inflows to during June October কত রয়েছে, 19.2 বিলিয়ন ডলার, কত রয়েছে, 19.2 বিলিয়ন ডলার। ওকে, তাহলে নেট আউটফ্লোজ এবং ইনফ্লোজ এর মাঝে যে ডিফারেন্সটা কত, 19.2 বিলিয়ন ডলার। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডিসকাশন পেপার অন ক্যাপিটাল রেজিং এভিনিউজ ফর আরবান কোঅপারেটিভ ব্যাংকস ইউসিবিস। তাহলে ক্যাপিটাল রেজিং এভিনিউজ তৈরি করার জন্য কাদের জন্য তৈরি করা হচ্ছে, আরবান কোঅপারেটিভ ব্যাংকস এর জন্য তৈরি করা হচ্ছে। এটা নিয়ে মনিটারি পলিসি কমিটিতে কথা হয়েছে বা ডিসকাশন হয়েছে। দেন নেক্সট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা দেখতে পাবো আরবিআই টু লঞ্চ দ্য রিজার্ভ ব্যাংক ক্লাইমেট রিস্ক ইনফরমেশন সিস্টেম। তাহলে কি করা হয়েছে, আরবিআই এই মনিটারি পলিসি কমিটিতে একটা নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করেছে বা একটা নতুন সিস্টেম লঞ্চ করেছে। সেই সিস্টেমটার নাম কি, রিজার্ভ ব্যাংক ক্লাইমেট রিস্ক ইনফরমেশন সিস্টেম, এটা হচ্ছে তার শর্ট ফর্ম RBRIS for the better climate risk assessment by financial institution, যাতে ক্লাইমেট রিস্কটা খুব আগে থেকে এবং ভালোভাবে এবং সঠিক অ্যাকিউরেসি মেনটেন করে তারা আগে থেকে অ্যাসেস করতে পারে, তার জন্য এই সিস্টেমটা লঞ্চ করেছে কে, আমাদের সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই সিস্টেমটার নাম কি, রিজার্ভ ব্যাংক ক্লাইমেট রিস্ক ইনফরমেশন সিস্টেম। দেন আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি সিএডি, ইন্ডিয়াস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট জিডিপির কত পার্সেন্ট বেড়েছে, 1.1% অফ জিডিপি ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 25, 1.1% হয়েছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট।
আচ্ছা, এরপর আমরা দেখতে পাবো ব্যাংকস গুলোকে একটা নোটিশ জারি করা হয়েছে তাদের রেসপন্সিবিলিটির উপর বেস করে, যে কি, ব্যাংকস and NBFCs not permitted to levy prepayment penalties on any floating rate term loan sanctioned to individual borrowers for non business purpose। যারা পার্সোনাল লোন নিচ্ছে, বা নন বিজনেস পারপাসে লোন নিচ্ছে ব্যাংক থেকে, সেখানে বলা হয়েছে তাদের কোনো প্রি পেনাল্টিজ তাদের উপর চাপানো যাবে না, কোনো প্রি পেনাল্টিজ তাদের উপর চাপানো যাবে না বা লেভি করা যাবে না। ক্লিয়ার? নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইউপিআই, এখানে একটুখানি কারেকশন করে দেবে, ইউপিআই 123 পে ট্রানজাকশন লিমিট, ইউপিআই 123 পে ট্রানজাকশন লিমিট ইনক্রিজ করানো হয়েছে 5,000 থেকে কত করা হয়েছে, ₹10,000। ওকে, দেন আমরা আর একটা কি দেখতে পাই, খুব পরিচিত, ইউপিআই লাইট ওয়ালেট লিমিট বাড়ানো হয়েছে কত, 2,000 to 5,000 with per transaction limit increase ₹1,000। পার ট্রানজাকশন লিমিটে কত ইনক্রিজ করানো হয়েছে, ₹1,000, 1,000 টাকা করে ইনক্রিজ করানো হয়েছে। দেন এবার আমরা আসছি একদম লাস্ট পয়েন্টে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নেম লুকআপ facility to be introduced RTGS and NEFT system reducing wrong credit and fraudulent। এই যে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক হোল্ডার্সের যে অ্যাকাউন্ট হোল্ডার্সরা রয়েছে বিভিন্ন ব্যাংকে, তাদের অ্যাকাউন্টে যাতে প্রপার ভাবে সুপারভিশন হয়, যাতে কোনো রং ক্রেডিট না হয় এবং না কোনো ফ্রডলেন্ট হয়, কিসের মাধ্যমে, আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে। ক্লিয়ার? সেটা দেখভাল করার জন্য আরবিআই সমস্ত কমার্শিয়াল ব্যাংকে, যত শিডিউল কমার্শিয়াল ব্যাংক রয়েছে, সমস্ত শিডিউল কমার্শিয়াল ব্যাংকে একটা নোটিশ জারি করেছেন আমাদের মানিটারি পলিসি কমিটির মাধ্যমে, মিটিং এর মাধ্যমে। দেন যেটা আমরা একদম আলোচনা করলাম, যে দেখো ফেডারেল ট্যাপারিংটা কি, এই ফেডারেল ট্যাপারিং এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এখানে কি কাজ করেছে, স্টিমুলেট দ্য ইকোনমি বাই লোয়ারিং ইন্টারেস্ট রেটস অ্যান্ড ইনক্রিজিং লিকুইডিটি ইন ফাইন্যান্সিয়াল মার্কেট। ক্লিয়ার? সেই জন্য রেপো রেটটা কত রয়েছে, রিমেন আনচেঞ্জ রয়েছে, কত রয়েছে, 6.50%। আর ফেডারেল ট্যাপারিং এর যদি আমরা একটুখানি ডেফিনেশন দেখি, সেখানে আমরা দেখতে পাবো ফেডারেল ট্যাপারিং রেফার্স টু দ্য প্রসেস বাই উইচ ফেডারেল রিজার্ভ গ্র্যাজুয়ালি রিডিউসেস ইটস লার্জ স্কেল অ্যাসেট পারচেজ, a monetary policy tool often employed during economic crisis। ক্লিয়ার? আশা করছি বোঝা গেল পুরো কনসেপ্টটা। ওকে, তাহলে আরবিআই মানিটারি পলিসি কমিটির যে ভিডিওটা ছিল, এই আলোচনা এটাই শেষ করলাম। দেখতে থাকো, স্টে টিউনড।